প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তো আমরা গত লাস্ট ক্লাসে অর্থাৎ এই অধ্যায়ের প্রথম যে ক্লাসটি তোমাদের ছিল সেখানে আমরা আদর্শ গ্যাস কাকে বলে এবং আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে গ্যাসের তিনটা সূত্র আছে, তো তার একটা সূত্র আমরা ডিটেলস পড়েছিলাম। বয়েলের সূত্রটা মনে হয় আমরা পড়েছি ক্লাসে, তাই না, গত লাস্ট ক্লাসে। তো আজকে আমরা আরো যে দুইটা সূত্র আছে, চার্লসের সূত্র এবং চাপিও বা রেনোর সূত্র, সেই দুইটা সূত্র সম্পর্কে আজকে আমরা ডিটেইলস আলোচনা করব। তো শুরুতে দেখো আমরা যে সূত্রটা এখানে লিখে রেখেছি সেটা হচ্ছে চার্লসের সূত্র। তো চার্লসের সূত্রের স্টেটমেন্টটা হচ্ছে যে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিও করতে পারো অথবা হ্রাসও করতে পারো। তো প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করা হলে এর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। এটা কিন্তু থিওরিটিক্যাল কোনো কথা না, অর্থাৎ আমরা যে চ্যাপ্টারটা আমরা এখন পড়ছি সেগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে এক্সপেরিমেন্ট, ম্যাথমেটিক্যাল বেসড। সুতরাং এখানে থিওরিটিক্যাল কনসেপ্ট খুব কম আছে। এগুলো এক্সপেরিমেন্ট করে তোমার এই ভ্যালুগুলো তোমার পাওয়া গেছে। এই যে তোমার গ্যাসের আয়তন যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যা ছিল, সেখান থেকে যদি তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করা হয় তাহলে এর আয়তন যে 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে, এটা এক্সপেরিমেন্টালি বের হয়েছে। এই জন্য সূত্রটাকে বাংলা ভাষার স্টেটমেন্টে এইভাবে তোমার উপস্থাপন করা হয়েছে। তাহলে সূত্রের মূল কথাটা কি? কথাটা হচ্ছে যে স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করা হলে এর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। তো বলো তো এই স্টেটমেন্টের মধ্যে কয়টা রাশি স্থির আছে বলো? এই স্টেটমেন্টের মধ্যে কয়টা রাশি স্থির আছে এবং সেগুলো কি কি? আচ্ছা, দুইটা রাশি, চাপ আর নির্দিষ্ট ভর। হ্যাঁ, দুইটা রাশি, চাপ আর ভর আছে। একটা হচ্ছে চাপ এবং আরেকটা হচ্ছে ভর স্থির আছে। তো সেই ক্ষেত্রে আমরা, তার মানে আমরা যদি এখানে একটু দেখাতে চাই, তার মানে আমার এখানে গ্যাসের ভর এম যেটা, এটা স্থির থাকবে এবং চাপ স্থির থাকবে, এই দুইটা রাশি কিন্তু স্থির থাকবে। আচ্ছা, এখন আমরা এই সূত্রে যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটাকে দেখো আমরা ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ধরো আমরা ধরে নিচ্ছি যে ধরো কোন একটা পাত্রে গ্যাস আছে, সেই গ্যাসের তাপমাত্রা ধরো 0 ডিগ্রি সেলসিয়াস। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই গ্যাসের আয়তনটাকে আমরা নামকরণ করলাম ভি0। ঠিক আছে, ভি0। আচ্ছা, এখন বলো তো তাপমাত্রা যদি আমি 0 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি তাহলে এর আয়তনটা কি হবে বলো? উপরে লেখা আছে দেখো যে এর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে আয়তনের তার এত অংশ যথাক্রমে কি হবে বলো? বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে। আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে আয়তন বৃদ্ধি পাবে, আর তাপমাত্রা যদি হ্রাস পায় তাহলে আয়তন কমে যাবে। তো সেই ক্ষেত্রে এখন বলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন হচ্ছে ভি0, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনটা কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে আয়তন ছিল সেটা তো থাকবে, প্লাস কত অংশ যেন বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে? 1/273। তাহলে আমরা এখানে কি লিখবো? ভি0 এর কি লিখবো বলো? ভি0 এর 1/273। 1/273। 1/2। আচ্ছা, এবারে বলো তো আমরা যদি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে এখন কি হবে? ভি0 প্লাস ভি0 এর কত লিখবো বলো? ভি0 এর কত লিখবো বলো? একের জন্য 1, হ্যাঁ, তাহলে 2 এর জন্য আমার এখানে 2 ডিভাইডেড 1/273 হবে। তো 1 কে 2 দ্বারা গুণ করলে তো 2 হয়ে যাবে। এইটা একই ভাবে আমরা যে কোনো তাপমাত্রার জন্য যদি এটাকে লিখতে চাই, ধরো তোমার θ°C, থিটা হচ্ছে যে কোনো তাপমাত্রা, তাহলে সেই তাপমাত্রায় গ্যাসের আয়তনটাকে আমরা কিভাবে লিখবো বলো? তাহলে লিখতে পারি না ভি0 প্লাস ভি0 এর θ/273। তাহলে আমরা ওই 2 এর জায়গায় আমরা কি লিখবো? θ/273। দেখো এই লাইনটা বুঝতে পেরেছো কিনা একটু বলো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন সেটা ধরে নিলাম। ভি0টাকে কিন্তু এইভাবে লেখা যায়, হ্যাঁ, ভি0 প্লাস ভি0 এর, এটা লেখার মিনিংলেস, লেখার প্রয়োজন হয় না। ভি0 প্লাস ভি0 এর 0 ডিগ্রি, যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে 0 ডিভাইডেড 0 ইন্টু 1/273। তো আলটিমেট এটা ক্যালকুলেশন করলে কত হবে? 0 না? তার মানে টোটাল রেজাল্টটাই কত হবে? টোটাল রেজাল্টটাই কত হয়ে যাবে? টোটাল রেজাল্টটা 0 হয়ে যাবে। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন হচ্ছে ভি0।
তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বৃদ্ধি করো তাহলে ভি নট প্লাস যত অংশ বৃদ্ধি পাবে সেটা যোগ করতে হবে, আর যদি তাপমাত্রা হ্রাস করতে তাহলে কিন্তু এখানে মাইনাস করে দিতে। ঠিক আছে, ওই যে তাপমাত্রা হ্রাস করতে পারো অথবা বৃদ্ধি করতে পারো। তো তাপমাত্রা যদি কমানো হয় তাহলে গ্যাসের আয়তন কমে যাবে, আর তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। তো যেহেতু আমরা তাপমাত্রা ইনক্রিজ করেছি এই জন্য তোমার গ্যাসের আয়তনের ক্ষেত্রে এক্ষেত্রে কি দেওয়া হয়েছে, প্লাস দেওয়া হয়েছে। তুমি যদি হ্রাস করতে তাহলে অবশ্যই এই প্লাসের জায়গায় তোমার কি দিতে হবে, মাইনাস দিতে হবে। তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। Yes, sir, clear. আচ্ছা, জামিলুল একাই রেসপন্স করতেছে, বাকি স্টুডেন্ট গুলো কি কোনো রেসপন্স নাই? তো এখন 0 ডিগ্রি থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে আয়তন, এটা তো যে কোনো আয়তন তাই না? তো সেটাকে আমরা ভি নামকরণ করলাম। তো ভি ইকুয়াল টু ভি নট প্লাস, এই সমীকরণটাকে আমরা টেনে নিয়ে আসতেছি এই জায়গায়। তো ভি নট প্লাস কি লেখা যায় বলো তো? ভি নট থিটা ডিভাইডেড, এর কে তো রাখা Sir, V naught theta divide by 273. আচ্ছা, দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে ভি নটটা কমন নিয়ে নিচ্ছি। তো ভি নট কমন নিলে কি হবে? 1 প্লাস থিটা ডিভাইডেড 2। 1 plus theta divide by 273. হ্যাঁ, কথা বলার দরকার নাই, একটু দেখো। আচ্ছা, ভি নট এখানে ভিতরে লসাগু করে দাও। তো ভিতরে লসাগু করলে আমার এখানে 273 নিচে আসবে, আর উপরে হচ্ছে 273 প্লাস থিটা, এটা তৈরি হলো। দেখো তো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? আমি এই থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে আয়তন সেটা নিয়ে কাজ করতেছি, কেননা আমার তাপমাত্রা কত হবে সেটা তো আমি জানি না, সুতরাং যে কোনো তাপমাত্রা নিয়ে আমাকে কাজ করতে হবে। তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? বাকিরা বলো। মিস্টার আলামিন, সাব্বির, একটু রেসপন্স করো। ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা এখানে লসাগু করেছি, তো বলো তো তোমরা নিজেরাই পারবা। এই যে বলো তো 273 এর সাথে থিটা যদি যোগ করা হয়, বলো থিটা কি তাপমাত্রা? এটা সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। তো সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে জি স্যার। 273 যোগ করা হয় তাহলে কোন স্কেলে তাপমাত্রা তৈরি হয়? কেলভিন। কেলভিন স্কেলে এবং কেলভিন, স্যার কেলভিন। হ্যাঁ, কেলভিন স্কেলের তাপমাত্রাকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলো তো? কে। টি দ্বারা। হ্যাঁ, কেলভিন স্কেলের তাপমাত্রাকে আমরা টি দিয়ে প্রকাশ করি, টি। হ্যাঁ, তার একক হচ্ছে কেলভিন, তার এককটা হচ্ছে তোমার কেলভিন। ঠিক আছে, সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে যেমন আমরা থিটা দিয়ে প্রকাশ করেছি, থিটা। তো কেলভিন স্কেলের তাপমাত্রাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? টি দিয়ে প্রকাশ করব। টি। আর তার এককটা হচ্ছে তোমার কেলভিন। ঠিক আছে, তার এককটা হচ্ছে কেলভিন। তো এখন তাহলে আমরা কি লিখতে পারি বলো? ভি নট ডিভাইডেড 273, এটাকে ভি নটের নিচে ভাগ করলাম, আর 273 প্লাস থিটা, এটার পরিবর্তে আমরা কি লিখবো? পরম তাপমাত্রা, ক্যাপিটাল টি লিখবো, বা কেলভিন তাপমাত্রা। টি। এই টিটাকে পরম তাপমাত্রা বলা হয় অথবা কেলভিন তাপমাত্রা বলা হয়। ঠিক আছে, আচ্ছা, তো বলো তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন ভি নট, সেটা তো একটা কনস্ট্যান্ট, আর 273 দ্যাট ইজ অ্যানাদার কনস্ট্যান্ট। তো তাহলে সেই ক্ষেত্রে এই দুটি কনস্ট্যান্টের অনুপাতে কি তৈরি হবে? আরেকটা কনস্ট্যান্ট তৈরি হবে। তাহলে ফাইনালি আমরা এখান থেকে কি লিখতে পারি বলো? সমান সমান, আর এই কনস্ট্যান্টের পরিবর্তে কি লিখতে পারি? সমানুপাতিক। V proportional to T. তাহলে ভি প্রপোর্শনাল টু টি, এটা লেখা যায় কিনা একটু আমাকে বলো। জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, Yes, এখন sir. মিস্টার সাব্বির বলো তো, এই 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 যে ম্যাথমেটিক্যাল যে সমীকরণটা আমরা এনেছি, এটা স্টেটমেন্টটা কি দিবে এখন বলো? বাংলা ভাষায় কি বিবৃতি দিবে তুমি? স্যার, এখানে যদি নির্দিষ্ট চাপে গ্যাসের আয়তন বৃদ্ধি করা হয় তাহলে তাপমাত্রা বৃদ্ধি পাবে, অথবা তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। হ্যাঁ, হয়েছে। কমাইলে, যে কোনো একটা কমাইলে অন্যটি কমে যাবে। হ্যাঁ, ভেরি গুড, ভালো হয়েছে। তবে আর একটু ভালো করে বলবে যে চার্লসের সূত্রটাকে আমরা আরেকটা ভাবে আমরা ডিফাইন করতে পারি। সেটা কি? যে স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। কি বললাম? স্থির চাপে কোন নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। এটা কিন্তু চার্লসের সূত্রের আরেকটা বিবৃতি হতে পারে, কিন্তু পরীক্ষায় যদি কখনো আসে তাহলে এই বিবৃতিটা তোমরা দিবে না। অর্থাৎ আমি এখানে এই যে আমরা যে স্টেটমেন্টটা লিখে রেখেছি সেই স্টেটমেন্টটা তোমরা দিবে যদি 1 মার্কের জন্য আসে। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট একটা বিবৃতি যে আমরা ম্যাথমেটিক্যাল সমীকরণটাকে সমাধান করে সিম্পলিফাই করে কিন্তু আমরা এই স্টেটমেন্টটা পাচ্ছি। তো এটাও মনে রাখবে, এটা দিয়ে অনেক সময় পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন হতে পারে যে স্থির চাপে কোন নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন তাপমাত্রার সাথে কিভাবে পরিবর্তিত হয়? উত্তর হচ্ছে সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। ঠিক আছে, এবং স্টেটমেন্টটা মনে রাখবে, স্থির চাপে কোন নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। পরম তাপমাত্রা কিন্তু এটিটা হচ্ছে পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা। আচ্ছা, এখন বলো তো এই যে সমীকরণটা পেলাম ভি সমানুপাতিক টি, তো এখান থেকে আমরা একটা সমীকরণ তৈরি করতে পারি না অঙ্ক করার জন্য? সেটা কি বলতো? ভি1 এর রেসপেক্টে তাপমাত্রা টি1, ভি2 রেসপেক্টে তাপমাত্রা টি2, তাহলে ভি1 বাই ভি2 দ্যাট ইজ ইকুয়াল, আমরা কি লিখতে পারি বলো? টি1 বাই টি2।
এটা লেখা যায় কিনা বলো তো? T1 by T2 এটা কিন্তু একটা সূত্র, জি, স্যার, হ্যাঁ, লেখা যায়। এই সূত্রটা মনে রাখবে, এটা কিন্তু এই জায়গা থেকে তৈরি হয়েছে। দেখো তো এই সমীকরণটা কখন ব্যবহার করবে? যখন গ্যাসের ভর এবং কি স্থির থাকতে হবে, চাপ স্থির থাকতে হবে। তো গ্যাসের ভর এবং চাপ যদি স্থির থাকে তাহলে আয়তনের পরিবর্তনে তাপমাত্রার যে পরিবর্তন হয় সেটা নিউমেরিক্যাল যে ম্যাথামেটিক্স গুলো আছে সেটা কিন্তু আমরা এই সমীকরণটা দিয়ে সমাধান করতে হবে। তো দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো, যে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক এবং সেখান থেকে যে আমরা একটা নতুন ইকুয়েশন তৈরি করেছি সেটার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। জি জি, স্যার, স্যার। ক্লিয়ার। yes sir এবারে আমরা এই জায়গাটায় আবারও একটু ফিরে যেতে হবে, আমাদের এই পূর্বের এই জায়গাটায় আমি আবারও একটু ফিরে যাব। এই জায়গাটায় এই সমীকরণ নিয়ে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আমাদের এখানে আসবে। সেটা হচ্ছে আমি এখানে একটা হেডলাইনই নামকরণ করি, পরম শূন্য তাপমাত্রার ধারণা। আমি হেডলাইনটা নামকরণ করেছি কি দেখো, পরম শূন্য, নট পরম তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রার ধারণা। এটা 2 মার্কের জন্য পরীক্ষা আসে, অনুধাবনমূলক প্রশ্ন। পরম শূন্য তাপমাত্রার ধারণাটা কিভাবে আসে সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। তো তার আগে আমি একটা হেডলাইনটা লিখে নিচ্ছি। সেটা বোঝানোর জন্য আমরা আবারও ওই সমীকরণটাকে রিকল করছি। দেখো ভি ইকুয়াল টু ভি নট প্লাস কত জন ছিল, ভি নট থিটা ডিভাইডেড ওই যে কোনো তাপমাত্রার যে আয়তনটা 273। আচ্ছা এইটাকে দেখো তো আমরা এইভাবে লিখতে পারি কিনা। ভি নটই আমরা রেখে দিলাম। এবারে ভিনটটা পরে যে ভিনটটা আছে থিটার সাথে সেটা ভিনটই রেখে দিলাম। আর 1/273 এইটাকে আমরা নামকরণ করছি একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে গামা পি লেখা হলো, এটা হচ্ছে গামা পি, ঠিক আছে, ইনটু এটা কাটাকাটি হলো, আমি এটি ইরেজ করে দিয়ে আবার নতুন করে লিখি। আচ্ছা তাহলে এটাকে আমরা বলছি গামা পি। আচ্ছা গামা পি কে বলা হয় স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। এই গামা পি কে নামকরণ করা হচ্ছে কি স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ, যেটা একটা কনস্ট্যান্ট। আচ্ছা এখন আমরা যে সমীকরণটা পেলাম, এই যে লাস্টে আমি ভি লিখলাম, হ্যাঁ, এই যে এই ভিটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম বোঝানোর জন্য। এই যে সমীকরণটা আমরা পেলাম, বলো তো এই সমীকরণটা y ইকুয়াল টু সি প্লাস এম এক্স এই সমীকরণের অনুরূপ না? দেখো তো জি স্যার। সি মানে yes sir জি স্যার। সি মানে কি কনস্ট্যান্ট। তো আমাদের এখানে কনস্ট্যান্ট কে ভি নট, দেখো আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি। আর এই যে ভি নট ইন্টু গামা পি এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে কি এম। আর এই থিটাটা তাহলে কি হবে, এক্স হবে। আর এই ওয়াইটা তোমার কি হয়ে যাচ্ছে, ভি হয়ে যাচ্ছে। তো y ইকুয়াল টু সি প্লাস এম এক্স এটা লেখচিত্র কেমন হবে বলো, আমরা একটু লেখচিত্রে যাব। তো y ইকুয়াল টু সি প্লাস এম এক্স এটা লেখচিত্র কি বলো, কুইক রেসপন্স করো। স্যার সরল রেখা হবে। হয় নাই, স্যার সরলরেখা হবে নির্দিষ্ট হয় নাই, কে পারবে ভালো করে বলো, y ইকুয়াল টু সি প্লাস এম এক্স এটা কিসের সমীকরণ? আমি পড়ি, সরলরেখা আদর্শ সমীকরণ তো y অক্ষ ছেদকারী সরলরেখা। ভেরি তো গুড, y অক্ষ একজন ছেদকারী ভালো করে সরলরেখা। বলতে পেরেছে, একজন ভালো করে বলেছে যে y অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ, দ্যাট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আনসার। তোমরা এতক্ষণ যা বললা সেটা আংশিক উত্তর ছিল। হ্যাঁ সরলরেখা তো বটেই, কিন্তু সেটা অবশ্যই সরলরেখা তো অনেকগুলো টাইপ আছে তাই না, মূলবিন্দুগামী সরলরেখা, আবার y অক্ষকে ছেদকারী সরলরেখা, আবার x অক্ষকেও হতে পারে, নানা রকমের সমীকরণ আছে। তো এই সমীকরণটা হচ্ছে y অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ। তো তাহলে আমার y ইকুয়াল টু সি প্লাস এম এক্স তার লেখচিত্র যা হবে, আর আমার উপরে গ্যাসের যে সমীকরণটা এলো তার লেখচিত্র কি হবে, সেম হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটা লেখচিত্র ড্রয়িং করছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা এখানে অ্যাক্সিসটা আগে কল্পনা ড্রয়িং করে নিচ্ছি, এটা হচ্ছে অ্যাক্সিস। এইদিকে আমরা নামকরণ করব থিটা ডিগ্রি সেলসিয়াস, আর উপরের দিকে আমরা তাপমাত্রা আয়তন নিব হচ্ছে তোমার ভি, এটা হচ্ছে মূল বিন্দু 0। এবারে বলো তো এখান থেকে বলো, তাহলে এটা যেহেতু y অক্ষকে ছেদকারী সরলরেখা হবে, তাহলে আমি আর ডিটেলসে যাচ্ছি না, যেহেতু আমাদের লেখচিত্র অনেকগুলো আমি করিয়েছি তোমাদের গতিবিদ্যা অধ্যায়ে। তাহলে যখন তাপমাত্রা থিটা যখন 0, সেটা যদি 0 হয় তখন আমার এই ভিটা কত হবে, ভি কিন্তু ভি নট এর সমান হয়ে যাবে, এই যে y অক্ষকে ছেদ করতেছে এই যে মান, সেই মান পর্যন্ত। তাও সেই মানটা ধরো আমি এই পয়েন্টে আমি ইন্ডিকেট করলাম। এবারে এরপরে কি হবে, থিটার মান বৃদ্ধি করলে আমার এই ভি এর মানটাও কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে এটা এইরকম একটা সরলরেখা পাওয়া যাবে। দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো, এটা এক্সপেরিমেন্ট, অর্থাৎ বিভিন্ন তাপমাত্রায় গ্যাসের যে আয়তনগুলো পাওয়া যাবে, Yes, sir. আয়তনগুলো ছকরাকারে স্থাপন করলে এরকম একটা y অক্ষকে ছেদকারী সরলরেখা পাওয়া যাবে। আচ্ছা এবারে আমরা
যে ধারণাটা আমরা এখানে আনতে চাচ্ছি সেটা বের করার জন্য আমরা এখন কি করতেছি দেখো, এই সরল লেখাটাকে আমি পিছনের দিকে কি করব, বর্ধিত করব। এই সরল লেখাটাকে, এটা আমরা এক্সপেরিমেন্ট করে এতটুকু পেয়েছি। এবার আমরা ওই ধারণাটা বের করার জন্য আমি এই লেখটাকে পিছনের দিকে বর্ধিত করতেছি। এটা ম্যাথামেটিক্যালি, বাস্তবে এই তাপমাত্রায় যাওয়া যায় না। তো এটা পিছনের দিকে বর্ধিত করলে দেখা যাচ্ছে যে এটি তাপমাত্রার, বলতো এটা কি ধনাত্মক অক্ষকে ছেদ করেছে না ঋণাত্মক অক্ষকে ছেদ করেছে? ঋণাত্মক অক্ষকে ছেদ করেছে। এবং এটা গ্রাফ থেকে দেখা যায় যে এই পয়েন্টে যে তাপমাত্রা মানটা পাওয়া যায় সে মানটা রাউন্ড ফিগারে -273 ডিগ্রি সেলসিয়াস এই মানটা পাওয়া যায়। এটাকে কেলভিনে কনভার্ট করলে 0 কেলভিনে রূপান্তরিত হয়। ওই সেলসিয়াসের সাথে 273 যোগ করলে কেলভিন তাপমাত্রা তৈরি হয়। তো বলতো এই তাপমাত্রায় গ্যাসের আয়তন কি হচ্ছে? বলতো এই তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে না? কিন্তু বাস্তবে কি কোনো গ্যাসের আয়তন শূন্য হয়? বলতো বাস্তবে কি কোনো গ্যাসের আয়তন শূন্য হয়? ইভেন আমরা এই তাপমাত্রায় যেতেই পারি না। এটা একটা মহাবিশ্বের সর্বনিম্ন তাপমাত্রা। এই তাপমাত্রায় যাওয়ার আগে কোনো গ্যাস আর গ্যাস থাকে না। সেই গ্যাসটা তোমার লিকুইড বা কঠিনে রূপান্তরিত হয়, বেশিরভাগ লিকুইডে রূপান্তরিত হয়। যেমন তোমার হাইড্রোজেনের ক্ষেত্রে তোমার 260 এর উপরে গেলেই 273 যাওয়ার আগে অর্থাৎ 260, 62, 61, 62, 63 এই তাপমাত্রাগুলোতে গেলেই হাইড্রোজেন আর গ্যাস থাকে না, সেটা লিকুইডে কনভার্ট হয়ে যায়। তো সেটা তার গ্যাস থাকলো না। তার মানে কি আসলে আমরা এই তাপমাত্রাটা আসলে বাস্তবে যেতে পারি না, যার জন্য এটা একটা কাল্পনিক তাপমাত্রা। তো যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি এই গ্রাফ থেকে যে গ্যাসের আয়তন V কত হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। তো যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়, সর্বনিম্ন কল্পনা যোগে তাত্ত্বিকভাবে থিওরিটিক্যালি শূন্য হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু আমরা ওই তাপমাত্রায় যেতে পারছি না। কেন যেতে পারছি না? কেননা প্র্যাকটিক্যালি আমি তাপমাত্রায় যাওয়ার আগে তো গ্যাস কাতে কনভার্ট হয়ে যাচ্ছে, লিকুইডে, তরলে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই জন্য তোমার এই তাপমাত্রাটা হচ্ছে একটি কাল্পনিক তাপমাত্রা, যে তাপমাত্রায় তাত্ত্বিকভাবে থিওরিটিক্যালি গ্যাসের আয়তন, ইভেন চাপীয় সূত্রে চাপ শূন্য হবে, এই ক্ষেত্রে চাপের সূত্রে আয়তন শূন্য হয়েছে। তো এই তাপমাত্রায় গ্যাসের চাপ এবং আয়তন দুটাই কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তো সর্বনিম্ন কল্পনাযোগ্য এই তাপমাত্রাকে বলা হয় প্রমাণ তাপমাত্রা। এখন কল্পনা কেন বলা হচ্ছে? কেননা বাস্তবে তো আমরা ওই তাপমাত্রায় যেতে পারি না। ওই তাপমাত্রায় যাওয়ার আগেই তো গ্যাস তার স্টেট চেঞ্জ করছে, তো সে গ্যাস থেকে লিকুইডে কনভার্ট হয়ে যাচ্ছে। এই জন্য এই তাপমাত্রাটা হচ্ছে একটি কাল্পনিক তাপমাত্রা। তাহলে আমরা এই যে পরম শূন্য তাপমাত্রার ধারণা, এই যে তাপমাত্রায় গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যাচ্ছে থিওরিটিক্যালি, অর্থাৎ যার নিচে কোনো তাপমাত্রা থাকা সম্ভব নয়, সর্বনিম্ন কল্পনাযোগ্য ওই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এটা 1 মার্কের জন্য সংজ্ঞা আসতে পারে, আর 2 মার্কের জন্য অনুধাবনমূলক প্রশ্ন যদি কখনো আসে, তাহলে এই যে আমি সমীকরণ যেভাবে লিখেছি এভাবে লিখে এই লেখচিত্র তৈরি করে তারপরে কিছু বাংলা কথাবার্তা এখানে বলতে হবে। তো দেখো তো পরম শূন্য তাপমাত্রায় তাহলে কি হচ্ছে এখানে বলো? গ্যাসের আয়তন এবং চাপ দুটাই কি হয়ে যাচ্ছে বলো? শূন্য হয়ে যাচ্ছে। এবং এটা কি বাস্তব তাপমাত্রা না কাল্পনিক তাপমাত্রা? কাল্পনিক তাপমাত্রা। কাল্পনিক। কেন কাল্পনিক বলো তো? কারণ এই তাপমাত্রায় গেলে স্যার গ্যাস থাকছে, কারণ স্যার এই তাপমাত্রায় যাওয়া সম্ভব না স্যার, থাকতেছে না স্যার, লিকুইড হয়ে যাচ্ছে, তরল হয়ে যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রায় যাওয়া সম্ভব না। এই তাপমাত্রায় যাওয়ার আগেই তোমার গ্যাস তরলে রূপান্তরিত হয়, সুতরাং সেটা তো আর গ্যাসিয়াস ফেজ থাকতেছে না। এই জন্য এটা একটা কাল্পনিক তাপমাত্রা। তো পরম শূন্য তাপমাত্রার ধারণা ব্যাখ্যা করো। 2 মার্কের জন্য যদি পরীক্ষা কখনো আসে, তাহলে অবশ্যই এই বাক্যটা লিখবে যে V বলবে যে যেকোনো তাপমাত্রায় চার্লসের সূত্র অনুসারে যে কোনো তাপমাত্রায় গ্যাসের আয়তন, এই সমীকরণটা লিখবে। হ্যাঁ, V V0 প্লাস V0 থিটা বাই 273। এবারে এটা ক্যালকুলেশন করে y c প্লাস mx এটার যে অনুরূপ সেটা একটু বলে দিবে বাংলা ভাষায়, বলে তারপরে বলবে যে উক্ত সমীকরণ লেখচিত্র হচ্ছে নিম্নরূপ। এরপরে বলবে যে তোমার গ্রাফটিকে পিছনের দিকে বর্ধিত করলে দেখা যাচ্ছে যে এটি তাপমাত্রার ঋণাত্মক অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করছে, যেই ছেদ বিন্দুতে তাপমাত্রা মান হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। এবং উক্ত লেখ থেকে দেখা যায় যে উক্ত তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়। এই জন্য তোমার এই যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, সর্বনিম্ন কল্পনাযোগ্য ওই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এইটুকু লিখলে 2 এর মধ্যে 2 পেয়ে যাবে। লেখচিত্রটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো দেখো এই 2 মার্কের জন্য এই প্রশ্নটা পরীক্ষায় যদি আসে তাহলে পারবে কিনা একটু আমাকে কনফার্ম করো। আচ্ছা, তাহলে আমরা এখানে কি কি শিখলাম? প্রথমত আমরা চার্লসের সূত্রের বিবৃতি 1 মার্কের জন্য আসতে পারে, এই বিবৃতিটা দিবে কিন্তু। এরপরে তার যে ম্যাথমেটিক্যাল যে সমীকরণগুলো ছিল সেখান থেকে আমরা আরেকটা বিবৃতি বের করেছি যে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক, এবং সেখান থেকে অঙ্ক করার জন্য একটা ফর্মুলা আমরা এখানে
বের করলাম। সব ফর্মুলার অঙ্ক আমার করানো সম্ভব হবে না, তোমাদের একটু বাসায় পরিশ্রম করতে হবে, এই ফর্মুলাগুলোর অঙ্ক একটু দেখবে, অতটা ইম্পর্টেন্ট না, তারপর একটু দেখে রাখবে। এরপরে আমরা গুরুত্বপূর্ণ যে ধারণাটা আমরা এখানে বের করেছি সেটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রার ধারণা। আমরা এই জায়গা থেকে টোটালটা ক্যালকুলেশন করে বের করলাম। আচ্ছা, এবারে আমাদের এটা হচ্ছে মোটামুটি চার্লসের সূত্র শেষ হয়ে গেল। এবার আমাদের তৃতীয় যে সূত্রটা আছে, তৃতীয় সূত্রটা হচ্ছে চাপীয় সূত্র। এটার নাম হচ্ছে বিজ্ঞানী রেনো আবিষ্কার করেছেন, এটা চাপীয় সূত্র বলা হয় এটাকে। তো চাপীয় সূত্র আবিষ্কার করেছেন বিজ্ঞানী রেনো, এই জন্য এটাকে আমরা অনেক সময় রেনো সূত্র বলা হয়, চাপের সাথে রিলেটেড, এই জন্য এটাকে আমরা অনেক সময় চাপীয় সূত্র বলি। তো চাপীয় সূত্রটা হচ্ছে চাপীয় সূত্রটা হচ্ছে তোমার চার্লসের সূত্রের মতোই স্টেটমেন্ট, কিন্তু একটু পরিবর্তন হবে। তো কি পরিবর্তন হবে বলো? চার্লসের সূত্রে কে কে স্থির ছিল বলো? ভর আর চাপ। চাপ আর ভর। ভর আর তাপ। আর বয়েলের সূত্রে কে স্থির ছিল? ভর এবং তাপমাত্রা। তাহলে চাপীয় সূত্রের স্টেটমেন্টটা আমি বললাম চার্লসের সূত্রের অনুরূপ। তাহলে কি এখন আমার বলতে হবে? বলো তো এখানে কে কে স্থির থাকবে? ভর আর আয়তন। আমি দেখো সূত্রটা আমি বের করেছি, দেখো এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটাই হচ্ছে তোমার চাপীয় বা রেনের সূত্র হবে, কিন্তু একটু পরিবর্তন হবে ভাষাগত ভিতরে। কোথায় কোথায় পরিবর্তন হবে বলো তো? প্রথমে দেখো আছে স্থির চাপে, এখন তুমি কি স্থির চাপে বলবে না স্থির আয়তনে বলবে? না স্যার, আয়তন। স্থির আয়তনে। তাহলে আমরা কি বলবো? স্থির আয়তনে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের, এখানে কিন্তু আবার আয়তন আছে, এখানে কি বলবে? চাপ। তাহলে গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করা হলে এর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের, এই জায়গায় আয়তনের জায়গায় কি লিখতে হবে? চাপের 1/273 অংশে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। সব কথাই সেম, শুধু ওই যে উপরে চাপের জায়গায় আয়তন লিখতে হবে, আর দুইটা জায়গায় আয়তন আছে সেখানে কি লিখতে হবে? চাপ লিখতে হবে। দেখো স্টেটমেন্টটা ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এটার ম্যাথমেটিক্যাল যে অ্যানালাইসিস, সেটার ক্ষেত্রে বলো তো এই অ্যানালাইসিসটাই থাকবে। তাহলে এইগুলোর ক্ষেত্রে পরিবর্তন কি হবে বলো? যেখানে যেখানে ভি নট সেখানে কি লিখবে? পি নট। কি বুঝতে পেরেছো? এই অ্যানালাইসিসটাই থাকবে। তাহলে আমি এটা লাস্টের দিকে একটু চলে যাচ্ছি, দেখো। তাহলে চাপীয় বা রেনের সূত্রের যে স্টেটমেন্টটা, সেটা আমরা যেটা পেলাম, সেখানে তোমার ভর স্থির থাকবে এবং কি স্থির থাকবে? আয়তনটা স্থির থাকবে। এই তাহলে আমরা এখানে কি বলবো? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপ কত ধরে নিতে হবে? পি নট। চার্লসের সূত্রে আমরা আয়তন ধরেছিলাম ভি নট, এখানে তো আমার ভি কনস্ট্যান্ট, তাই না? আচ্ছা, এবারে যদি তুমি তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করো তাহলে কি হবে? তাহলে এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে চাপ ছিল সেটা প্লাস পি নট এর কত হবে? 1/273 2 ডিগ্রির জন্য কত হবে? সেম অ্যানালাইসিস। এখন মনে হয় আমার আর লেখার প্রয়োজন নাই, তোমরা নিজেরাই পারবে এখন আমার মনে হয়। পি নট প্লাস পি নট এর কত লিখবে? 2 এর জন্য 2 লিখবে, 2/273। এইভাবে যে কোনো তাপমাত্রার ক্ষেত্রে তাহলে আমরা এটাকে কি লিখবো? সেটা ডিগ্রি সেলসিয়াস লিখবো যে কোনো তাপমাত্রার জন্য। আমি একটু ডটেড লাইন দিলাম এখানে। তাহলে সেই ক্ষেত্রে চাপটা হবে পি নট প্লাস পি নট এর আমরা ওখানে থিটা 2 এর জায়গায় কি লিখবো? থিটা লিখবো যে কোনো তাপমাত্রার জন্য, এই জন্য এখানে θ/273। তাহলে এই সমীকরণটাকে আমরা যদি এখানে একটু দেখাতে চাই, তাহলে যে কোনো তাপমাত্রার জন্য যে চাপ সেটাকে আমরা নামকরণ করলাম ধরো পি। ঠিক আছে? তাহলে পি ইকুয়ালটা আমরা পেয়ে যাচ্ছি পি নট প্লাস, এই যে এই সমীকরণ থেকে আমরা পাচ্ছি। ঠিক আছে? তো পি নট প্লাস পি নট ইনটু থিটা ডিভাইডেড 273। চার্লসের সূত্রে সব জায়গায় কি ছিল বলো? ভি ছিল, আয়তন ছিল, এই জায়গায় আমার চাপ ছিল। এবারে বাকি যে অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিস গুলো এখন বের করতে পারবে না বলো তো? আমি যদি এখান থেকে দেখো, আমি একটু দেখিয়ে দিই, তারপরে পি নটটা আমি কমন নিয়ে নিলাম। তো পি নট কমন নিলে কি হবে? 1 প্লাস θ/273, সেম অ্যানালাইসিস অ্যাজ চার্লস ল। তাহলে তোমার পি নট সিমিলার অ্যানালাইসিস। তো এখানে লসাগু করে দাও, 273 লসাগু করে দাও, তাহলে এখানে হবে 1 এর সাথে 273 গুণ হয়ে যাবে, আর এখানে থিটা থেকে যাচ্ছে। দ্যাট ইজ ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি পি নট ডিভাইডেড 273 কে আমরা এখানে নিচে নিয়ে এলাম, পি নট এর নিচে, আর 273 প্লাস থিটা, এটা মানে কত লিখবো আমরা বলো? ক্যাপিটাল টি। তাহলে এখন বলো তো পি নট বাই 273 এটা কি একটা কনস্ট্যান্ট? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের একটা চাপ, কনস্ট্যান্ট চাপ থাকবে। তাহলে আমরা বাম দিকে কিন্তু পি আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো? পি সমানুপাতিক কি লিখবো বলো? টি লিখবো, টি। তাহলে এই স্টেটমেন্টটা কি বলো? এই স্টেটমেন্টটা কি ইন্ডিকেট করতেছে বলো? তাহলে স্থির আয়তনে কোন নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ পরম তাপমাত্রা কি সমানুপাতিক বা কেন্দ্রীয় তাপমাত্রা সমানুপাতিক স্থির আয়তনে।
স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ পরম তাপমাত্রা সমানুপাতিক। দেখো এটা কিন্তু তোমার চাপীয় সূত্রের একটা বিবৃতি, শর্টকাট বিবৃতি। এটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। এবং এখানে অঙ্ক করার জন্য আমরা এই ফর্মুলা তৈরি করতে পারি, P1 by P2 what is equal to T1 divided T2। এই ফর্মুলা তৈরি করতে পারি আমরা এখানে। এটা কিন্তু অঙ্ক করার জন্য ফর্মুলা, হ্যাঁ মনে রাখবে এটা। এবং এক্ষেত্রে অবশ্যই ভর আর কে স্থির আছে, আয়তনটা কিন্তু স্থির থাকতে হবে, আয়তন এটা কিন্তু স্থির থাকতে হবে। তো দেখো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। জি স্যার, জি স্যার। খুবই ইজি, কিন্তু চার্লসের সূত্র যদি বুঝতে পারো তাহলে এটা তোমার কাছে আর কোনো বিষয় না। জাস্ট ওই ভি এর জায়গায় পি লিখতে হবে। আর স্টেটমেন্টে তিনটা জায়গায় পরিবর্তন হয়েছে। স্টেটমেন্টে এখানে চাপের জায়গায় আয়তন লিখতে হবে, আর পরে যে দুটো আয়তন আছে সেখানে চাপ লিখতে হবে। এই যে স্টেটমেন্ট, আর তো নতুন কোনো কথা নেই। আর অ্যানালাইসিস গুলো চাপে তোমার কনভার্ট হয়ে যাবে। এই যে অ্যানালাইসিস গুলো চাপে কনভার্ট হয়ে গেল। আচ্ছা, এবারে বলো তো এখান থেকে আমরা যদি পরম শূন্য তাপমাত্রার ধারণা দিতে চাই, এখান থেকে কিন্তু পরম শূন্য তাপমাত্রার ধারণা আসবে। কিভাবে আসবে? এই যে দেখো P ইকুয়াল টু P0 প্লাস P0 ইন্টু, এখানে কিন্তু 273 আছে, তো সেটাকে আমরা নামকরণ করছি গামা ভি ইন্টু থেটা। অর্থাৎ মূল সমীকরণটা কি আছে? মূল সমীকরণটা আমি আবার একটু কষ্ট করে লিখতেছি। P ইকুয়াল টু P0 প্লাস P0 ইন্টু থেটা ডিভাইডেড 273 না? তো এই যে 1/273 তার পরিবর্তে এটাকে কি বলা হচ্ছে? গামা ভি। আমরা আগেরটার ক্ষেত্রে কি নামকরণ করেছিলাম? গামা পি। তো সেটা কি ছিল? স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। এখন গামা ভি কে আমরা কি বলবো বলো তো? স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ সহগ। চাপ প্রসারণ সহগ, বুঝছো? এখানে সূত্রের মানে যে এখানে যেটা আয়তন স্থির, এই জন্য এখানে গামা ভি লেখা হয়েছিল। আর চার্লসের সূত্রে কি স্থির ছিল? চাপ স্থির ছিল, এই জন্য আমরা এখানে গামা পি। দুটার ক্ষেত্রে একটু নামের একটু পার্থক্য আছে, দুটা কিন্তু একই জিনিস, দুটা কিন্তু 1/273, কিন্তু নামটা আলাদা করা হচ্ছে সূত্রের ভিন্নতার কারণে। এই হচ্ছে মূল কনসেপ্ট। তো গামা পি হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ চার্লসের সূত্রে, আর গামা ভি হচ্ছে স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ সহগ চাপীয় সূত্রে। ক্লিয়ার হয়েছে বলো তো এটা? তো এটা কার অনুরূপ? এটা হচ্ছে y ইকুয়াল টু ওই যে c প্লাস mx, এটার অনুরূপ। বুঝতে পেরেছো? জি স্যার, y অক্ষে ছেদকারী। তাহলে আমার এই যে p বনাম থিটা লেখচিত্র কি হবে? সেম ওই লেখচিত্রটাই হবে। এই যে আমি আবারো ড্রয়িং করছি, এইদিকে খেয়াল করো। এটা হচ্ছে তোমার থিটা ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে তোমার ডান দিকে হচ্ছে এক্স অ্যাক্সিসে, এটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস। আর উপরের দিকে এখন আমরা চাপ দিব। চার্লসের সূত্রে কিন্তু আমরা আয়তন দিয়েছিলাম, তাই না? এখন আমরা কি দিব? চাপের সূত্রে চাপ দিব। এখানে চাপ দিতে হবে। আচ্ছা, এবারে এইরকম একটা লেখচিত্র পাওয়া যাবে এক্সপেরিমেন্টালি। এবারে এটাকে যদি পিছনের দিকে বর্ধিত করো তাহলে দেখা যাবে যে এটি তাপমাত্রা নেগেটিভ যে পয়েন্টে সেট করে। ইন্টারেস্টিং বিষয় হলো এখানে যে তাপমাত্রাটা সেট করেছে যে পয়েন্টে, এই পয়েন্টে কিন্তু আবার গ্যাসের চাপ কি হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। এবং গ্রাফ থেকে দেখা গেছে যে এই তাপমাত্রাও তোমার -273 ডিগ্রি সেলসিয়াস। এটা রাউন্ড ফিগারে 273 ডিগ্রি, এক্সাক্ট মান হচ্ছে -273.15। তো 0.15টা অতটা বিবেচনা করা হয় না, তো এটাকে কেলভিনে করলে তোমার 0 কেলভিন হবে। তাহলে এই তাপমাত্রা কি হচ্ছে বলো তো? তাহলে এই তাপমাত্রা গ্যাসের চাপ এবং আয়তন দুটাই কি হয়ে যাচ্ছে? চাপ এবং আয়তন দুটাই কি শূন্য হয়ে যাচ্ছে না? শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এই জন্য সংজ্ঞায় কিন্তু পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা শূন্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা যদি 1 মার্কের জন্য আসে তাহলে দুইটাই বলবে, হ্যাঁ, যে তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ এবং আয়তন তাত্ত্বিক কথাটা বলো, কারণ এটা থিওরিটিক্যালি বলা যায় কিন্তু প্র্যাকটিক্যালি এটা বলা সম্ভব নয়। তো এই জন্য বলবে সংজ্ঞার মধ্যে যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন এবং চাপ তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, অর্থাৎ যার নিচে আর কোনো তাপমাত্রা থাকা সম্ভব নয়, যেহেতু ওটা তোমার গ্যাস থেকে তরলে রূপান্তর হচ্ছে, তো সর্বনিম্ন কল্পনাযোগ্য ওই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা, যেটা সেলসিয়াস স্কেলে হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, আর কেলভিন স্কেলে এটা কত হয়ে যাবে? 0 কেলভিন। তাহলে আমরা পরম শূন্য তাপমাত্রার ধারণা, হ্যাঁ, পরম শূন্য তাপমাত্রার ধারণা কোন কোন সূত্র থেকে আমরা পেতে পারি বলো? চাপীয় সূত্র আর চাপীয় সূত্র। হ্যাঁ, চাপীয় সূত্র থেকে হ্যাঁ দুইটা থেকে পাওয়া যাবে। চার্লসের সূত্র এবং চাপীয় সূত্র, দুইটা সূত্র থেকে আমরা পরম শূন্য তাপমাত্রার ধারণা পাই, কিন্তু বয়েলের সূত্র থেকে কিন্তু পাওয়া যায় না। এটা একটু মনে রাখবে। দেখো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা বলো? চার্লসের সূত্রের স্টেটমেন্ট, চাপীয় সূত্রের স্টেটমেন্ট, এবং তাদের যে ম্যাথামেটিক্যাল যে অ্যানালাইসিস, এবং গুরুত্বপূর্ণ যে আমরা একটা ধারণা আমরা এখানে বের করেছি পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য। হ্যাঁ, তোমরা কিন্তু অনেকে মানে এটা ভুল করো। পরীক্ষা যদি অনেক সময়
আসে যে পরম তাপমাত্রা কাকে বলে, বলো তো পরম তাপমাত্রা কাকে বলে? পরম তাপমাত্রা কাকে বলে আর পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? দুটা কি এক জিনিস? না স্যার। না স্যার। তোমরা কিন্তু ইমোশনালি দুইটাকে এক করে ফেলো, কারণ তোমাদের মধ্যে তো অনেক ইমোশন কাজ করে। পরম শূন্য তাপমাত্রার ধারণা, পরম শূন্য তাপমাত্রা, দুইটা সংজ্ঞা কিন্তু আলাদা জিনিস। পরম তাপমাত্রার সংজ্ঞা কি? উত্তর হচ্ছে কেলভিন এককে প্রকাশিত তাপমাত্রাকে বলা হয় পরম তাপমাত্রা, অ্যাবসোলুট টেম্পারেচার। আর এটা হচ্ছে অ্যাবসোলুট জিরো টেম্পারেচার, অর্থাৎ যে তাপমাত্রায় গ্যাসের আয়তন, ওই যে চাপ এবং আয়তন দুইটাই কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, সেটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। সুতরাং এটা আর এটা কিন্তু আলাদা জিনিস। এই সংজ্ঞাটা কিন্তু অনেকে ভুল করো, এসছে পরম তাপমাত্রা, তুমি লিখতেছে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা, অনেকে ভুল করো কিন্তু। ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, এবার আমরা আরো কয়েকটা লেখচিত্র আছে, সেটা হচ্ছে আমরা একটু চার্লসের সূত্রে আবার ফিরে যাচ্ছি। চার্লসের সূত্রে আমরা কি যেন পেলাম, ভি সমানুপাতিক, অর্থাৎ ভি ইকুয়াল কি ছিল, ভি নট বাই 273 ইন্টু টি ছিল, তাই না? এটাকে আমরা কি লিখলাম, ভি সমানুপাতিক টি লিখেছি, তাই না? আচ্ছা, এখন বলো তো এটাকে আমরা কি লিখতে পারি, এটা মানে কি, বা এখান থেকে আমরা লিখতে পারি না ভি বাই টি দ্যাট ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? এটা কি একটা কনস্ট্যান্ট না? জি স্যার, কে লেখা যায়? ধরো আমরা কে লিখে দিলাম। স্যার কে লেখা যায়। আচ্ছা, এখন দেখো এখান থেকে তিনটা লেখচিত্র তৈরি হবে, তোমাদের মাথায় একটু উলটপালট হবে, অনেকগুলো লেখচিত্র আছে। প্রথমত ভি সমানুপাতিক টি, এটা লেখচিত্র যদি আমি করি তাহলে দেখো এদিকে আমরা পরম তাপমাত্রা দিচ্ছি, এটা কিন্তু পরম তাপমাত্রা নট সেলসিয়াস, এটা ভি দিচ্ছি। তো পরম তাপমাত্রা টি, তো যেমন পরম শূন্যতে আমার টি কত হয় বলো তো, টি কত হয়, জিরো হয় না? তো টি যদি জিরো হয় তাহলে আয়তনও কত হবে, জিরো হবে। তার মানে এটা কিন্তু একটা মূল বিন্দুকে আমি সরল লেখা হবে। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? জি স্যার। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এবারে চলে আসো 3 নাম্বার লেখ। এইদিকে আমি দিয়ে দিলাম টি, আর এদিকে দিয়ে দিচ্ছি, খেয়াল করো, ভি বাই টি। লুক এট দ্য ইকুয়েশন, লুক এট দিস ইকুয়েশন। আর আরেকটা আমি দিয়ে দিচ্ছি, এদিকে হচ্ছে টি, সরি টি না, এদিকে আমরা এখন টি তো নিয়েছি, এবার আমরা ভি দিব, আর এদিকে আমরা দিয়ে দিচ্ছি ভি ডিভাইডেড টি। সো হোয়াট ইজ দিস? বলো বলো তো, ভি বাই টি এই অনুপাতের কোনো পরিবর্তন হচ্ছে না, একই আছে, বলো। তাহলে এটা তাপমাত্রা অক্ষের সমান্তরাল হবে, এটা হচ্ছে আয়তন অক্ষের সমান্তরাল হবে। তাহলে তিনটা লেখ ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। জি স্যার। তাহলে চার্লসের সূত্রে আমরা কয়টা লেখচিত্র পেলাম? আগে একটা পেয়েছিলাম আর এখন তিনটা পেলাম, টোটাল 4টা আমরা লেখচিত্র পেলাম। এবারে চলে এসো চাপীয় সূত্রে। চাপীয় সূত্রের ক্ষেত্রে কিন্তু এরকম তিনটা লেখচিত্র তৈরি হবে। সেটা কি? সেটা হচ্ছে পি ইকুয়াল টু চার্লসের সূত্রের মতোই, পি নট ডিভাইডেড ছিল হচ্ছে 273 ইনটু টি। তো সেটাকে আমরা কি লিখতে পারি? সেটা আমরা লিখতে পারি পি সমানুপাতিক কি লিখতে পারি, টি লিখতে পারি। আবার এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি পি বাই টি দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কনস্ট্যান্ট কে লিখতে পারি। এই সমীকরণটাকে আমরা যদি মানে রেফারেন্স করি, দেখো এইটা আর এটা ক্লিয়ার কিনা একটু বলো। জি স্যার। ইয়েস স্যার। তাহলে আমার এখানে আরেকটা লেখচিত্র তৈরি হচ্ছে, তিনটা লেখচিত্র তৈরি হবে। এটা হচ্ছে ভি, পি সমানুপাতিক টি এর ক্ষেত্রে কি হবে, মূল বিন্দুকে আমি সরল লেখা হবে, এটা পি আর এটা হচ্ছে টি। এটা মূল বিন্দু থেকে স্পর্শ করতেছি আমরা এই জন্য যে কাল্পনিক তাপমাত্রাটা বিবেচনা করে, পরম শূন্য তাপমাত্রাটা বিবেচনা করে। কেননা পরম শূন্য তাপমাত্রায় তো টি ইকুয়াল টু 0 কেলভিন, তাই না? ওই তাপমাত্রাটা বিবেচনা করে আমরা মূল বিন্দু থেকে শুরু করি। ইয়েস স্যার। কিন্তু বাস্তবে তো আসলে মূল বিন্দু থেকে শুরু হবে না, কিন্তু আমরা পরম শূন্য তাপমাত্রাটা বিবেচনা করে আমরা মূল বিন্দু থেকে শুরু করতেছি। আর যদি মূল বিন্দু থেকে শুরু করে নাই, অপশনে না থাকে, তাহলে অবশ্যই দেখবে যে মূল বিন্দু থেকে একটি গ্যাপ আছে, সেখানে একটি গ্যাপ থাকবে। তো এটা একটা লেখচিত্র হলো। আর একটা লেখচিত্র হচ্ছে, এদিকে দিয়ে দাও টি আর এদিকে দিয়ে দাও চাপ বনাম পি বাই টি রেশিও, তাহলে এটা এই অক্ষের সমান্তরাল হবে, টি অক্ষের সমান্তরাল হবে। আর এদিকে যদি তুমি চাপ দিয়ে দাও, আর এদিকে যদি তুমি পি বাই টি এই অনুপাতটা রেখে দাও, কেননা এই অনুপাতের তো কোনো পরিবর্তন হবে না, তাহলে এরকম আর একটা লেখচিত্র, ওয়াই অক্ষের উপর লম্ব। তাহলে এখানে মোট 4টা লেখচিত্র তৈরি হলো। তাহলে আজকে আমরা টোটাল 4 যোগ 4 আমরা 8টা লেখচিত্র কিন্তু আমাদের জানা হয়ে গেছে। তাহলে আমরা মোটামুটি চার্লসের সূত্র এবং চাপীয় সূত্রের ডিটেইলস যে অ্যানালাইসিস গুলো ছিল, সেই অ্যানালাইসিস গুলো আমরা এখানে বের করেছি, এবং তার যে লেখচিত্রগুলো আছে, ম্যাথমেটিক্যাল যে সমীকরণগুলো আছে,
এবং সেখানে গুরুত্বপূর্ণ একটা ধারণা আমরা এখানে আজকে শিখলাম, সেটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রার ধারণাটা আমরা এখানে পেয়েছি, যে তাপমাত্রায় গ্যাসের চাপ এবং আয়তন তাত্ত্বিকভাবে কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, সেই তাপমাত্রাটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। তো সময় আজকে খুব বেশি নাই, তো আমরা আজকে যতটুকু পড়েছি ততটুকুর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা একটু বলো। মিস্টার অয়ন দেবনাথ কি ক্লিয়ার হয়েছে? ক্লাসগুলো কি পরিষ্কার বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আর 2 মিনিটের মতো সময় আছে। 2 মিনিটে একটা টপিক শুরু করে শেষ করা যাবে না। টপিকটা হচ্ছে আমরা গ্যাসের অবস্থার একটা সমীকরণ আছে, এটা শুরু করে আমরা আগামী ক্লাসে এখান থেকে শুরু করব আবার। গ্যাসের অবস্থার সমীকরণ, গ্যাসের ইকুয়েশন অফ স্টেট বলা হয়, গ্যাসের অবস্থার সমীকরণ। এটা কিভাবে আসে এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। গ্যাসের অবস্থার সমীকরণ, এটা আমি প্রথম দিনে লিখেছিলাম, এই যে পিভি ইকুয়াল টু RT 1 মোল গ্যাসের ক্ষেত্রে, আর পিভি ইকুয়াল টু এটাকে বলা হয় nRT, এটা হচ্ছে n মোল গ্যাসের ক্ষেত্রে। এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে বলা হয় আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, ইকুয়েশন অফ স্টেট অফ আইডিয়াল গ্যাস। তো এই সমীকরণটা কিভাবে প্রতিপাদন করতে হয় সেটা আমরা এই যে গ্যাসের যে 3টা সূত্র পড়েছি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপিয়ের সূত্র, মূলত বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রকে কম্বাইন করেই, বয়েল এবং চার্লস এই দুটা সূত্রকে কম্বাইন করলে আমরা বয়েলের সূত্র আর আরেকটা হচ্ছে চার্লসের সূত্র, এই দুটা সূত্রকে যদি আমরা কম্বাইন করি, চার্লসের সূত্র, এই দুটা সূত্রকে কম্বাইন করলে আমরা এই যে গ্যাসের যে অবস্থার সমীকরণ পিভি ইকুয়াল টু nRT, এই সূত্রটা আমরা পেয়ে যাব। তো এটা আজকে আমরা করাবো না, আমরা আগামী ক্লাসে এটা করাবো, কেননা এটা শুরু করলে আসলে শেষ করা সম্ভব হয় না, এটা মোটামুটি 10-12 মিনিট সময় লাগবে। তো বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপিয়ের সূত্র, এই 3টা সূত্র তোমরা ভালো করে লেখাপড়া করে আগামী ক্লাসে তোমরা জয়েন করবে। আর তোমরা অবশ্যই যারা ক্লাসে আছে, কিন্তু ক্লাসের অ্যাটেন্ডেন্স অনেক কম, হয়তো অনেকে ফেসবুক দিয়ে ঢুকতে পারতেছে না, তোমরা কি ফেসবুক ইউজ করতে পারতেছো বাসায়? না স্যার। হ্যাঁ, তো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে যদি কথা হয় অবশ্যই তাদেরকে বলে দিবে যে কলেজের ওয়েবসাইট থেকে ক্লাসে জয়েন করতে হবে, ঠিক আছে? তো আজকের স্যার। ক্লাস এটুকুই থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। সবাইকে অশেষ ধন্যবাদ।